ফাইনালি যদিও এখানে আমি প্রুভ করলাম না, এখানে আমরা আইটেমে আমরা উল্লেখ করে দিলাম যে এসএসবি সাপ্রেসড ক্যারিয়ারে কি হয়, ব্যান্ডউইডথ কম হয়, এর ফলে যে রেজাল্ট হয় সেটি হচ্ছে 3 dB ইমপ্রুভমেন্ট হয় এসএনআর। এসএনআর এর ক্ষেত্রে 3 dB ইমপ্রুভমেন্ট হয় এসএনআর, রাইট? সুতরাং দেখা যাচ্ছে যে এসএনআর এর 3 dB ইমপ্রুভমেন্ট হয়। এই হচ্ছে আমাদের এই সাইড কি বলে, আমরা এই স্লাইড থেকে জানতে পারলাম এসএসবি এর কিছু ইনফরমেশন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। সেটা হলো আচ্ছা, তাহলে আমরা এখানে কি ডিএসপি এতক্ষণ যা বললাম তাকে সামারাইজ করছি উইথ দি ফিগার। সেখানে আমরা বলছি যে ডিএসপি সাপ্রেসড ক্যারিয়ার এন্ড এসএসবি ট্রান্সমিশনের একটা তুলনা উইথ দি ফিগার্স। আমরা যদি সেটা দেখি, সেখানে অরিজিনাল যে ইনফরমেশনের স্পেকট্রাম যদি এরকম হয়, একটা র্যান্ডম স্পেকট্রাম 300 হার্টজ থেকে 3000 হার্টজ পর্যন্ত এই ইনফরমেশন ব্যান্ডউইডথ ইউজ করছে, এই একটা কেস আমরা নিলাম। এন্ড দেন যদি আমরা ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার করি, তাহলে এর কি বলে ব্যান্ডউইডথের চেহারা হবে এরকম। লোয়ার সাইড ব্যান্ডের জন্য এই ব্যান্ডউইডথ এন্ড আপার সাইড ব্যান্ডের জন্য এই ব্যান্ডউইডথ ইউজ করতে হবে, এবং এর ফলে টুয়াইস অফ দি ব্যান্ডউইডথ, যেটা আগের দিন আমরা বলেছিলাম যে টুয়াইস অফ দি টোটাল ব্যান্ডউইডথ হবে অরিজিনাল ব্যান্ডউইডথের দ্বিগুণ। আর ক্যারিয়ারের ব্যান্ডউইডথ কিন্তু ইটসেলফ জিরো ব্যান্ডউইডথ, ইউ নো, একটা ক্যারিয়ার ইজ এ সাইন ওয়েভ, সুতরাং সেটার ব্যান্ডউইডথ জিরো ব্যান্ডউইডথ। আচ্ছা, তো যাই হোক, এটা সাপ্রেসড ক্যারিয়ারের উদাহরণ। এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল এর যখন আমরা এসএসবি হবে, এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড কেস, আর এটা হচ্ছে এসএসবি সিঙ্গেল সাইড ব্যান্ড যখন হবে, তখন এখানে যে কম্পোনেন্টটা ছিল, এইখানে যে কম্পোনেন্টটা ছিল, সেই কম্পোনেন্টটাকে যদি আমরা যদি ফিল্টার আউট করে দেই, তাহলে আমরা কি হবে যে শুধুমাত্র ব্যান্ডউইডথ হাফ ব্যান্ডউইডথ ইউজ হবে, শুধুমাত্র হাফ ব্যান্ডউইডথ ইউজ হবে, জাস্ট এই হাফটা ইউজ হবে সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রে, এটা ইউজ হবে। তো তাহলে অথবা অপোজিটও হতে পারে যে আপার সাইড ব্যান্ডটা ইউজ না করে আমরা লোয়ার সাইড ব্যান্ডটা ইউজ করতে পারি, আপার সাইড ব্যান্ডকে বাদ দিয়ে সেম রেজাল্ট, কোনো ডিফারেন্স হয়। এই হচ্ছে আমাদের ইউজিং ফিগার আমরা এসএসবি তে কি অবস্থা সৃষ্টি হয়, ব্যান্ডউইডথ রিলেভেন্ট ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করলাম এবং আলোচনা করলাম। পরবর্তী স্লাইডে পাওয়ার ইন সাপ্রেসড ক্যারিয়ার সিগন্যাল, পাওয়ার ইন সাপ্রেসড ক্যারিয়ার। আগের বারে আমরা ফুল ক্যারিয়ারের পাওয়ার ক্যালকুলেশন করেছি, পাওয়ারের হিসাব নিয়েছি। এবারে আমরা সাপ্রেসড ক্যারিয়ারের পাওয়ার কি হবে সেটা আমরা দেখছি। ক্যারিয়ার পাওয়ার ইজ ইউজলেস ইন নরমালি as a measure of power in double sideband suppressed carrier। যেখানে ডাবল সাইড ব্যান্ড থাকবে, সেখানে দুইটা মানে সাইড ব্যান্ড থাকছে, সেখানে ক্যারিয়ার পাওয়ারটা কোনো কাজে লাগছে না। আর এসএসবি সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রেও ক্যারিয়ার পাওয়ার কোনো কাজে লাগছে না। ক্যারিয়ার একটা কিন্তু বিশাল পাওয়ার খরচ করে। এইসব জেনে আমরা বলতে পারি যে সাপ্রেসড ক্যারিয়ারে তাহলে পাওয়ারটা কি হবে। So instead the peak envelope power is used, যেহেতু ক্যারিয়ার নাই, তো সেখানে আমরা peak envelope power formula এখানে ইউজ করব to calculate the power, power of suppressed carrier। So peak envelope power বলা হয় এটাকে। সেটা পিক
ভোল্টেজের স্কোয়ার নিয়ে টোয়াইস আর এল দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাওয়ারটা পাবো। তো আমরা এই স্লাইড থেকে এটুকুই জানতে পারলাম। আমরা আরো আগাবো এবং বিভিন্ন বিষয় আমরা জানতে পারবো। তো আমরা কিছু প্রবলেম এখন এখানে আমরা দেখি। এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে যে a full carrier AM signal has following equation। এখানে আমরা যে ইকুয়েশনটা দেখছি সেটি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ভোল্টেজ রয়েছে and also right hand ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডেও ভোল্টেজ রয়েছে। এখানে একজন ফোন করছে, কেন দেখি আমি তো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। ও আচ্ছা, ফারহানা, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি কি দেশে আছো এখনো? ও তাই, তুমি চলে যাচ্ছ। তুমি তো একবার বাসায় আসলে না ঈদের দিন। তুমি কি ব্যস্ত ছিলে কিনা জানি না। ও
হ্যালো, সরি, আমি আমাদেরই মানে তোমাদেরই একজন সিনিয়র স্টুডেন্ট বলা যায়। স্টুডেন্ট তো আর এখন নেই, সে দেশের বাইরে থেকে অনেক বছর পরে এসছে, সে আমার সাথে একটু কথা বললো, আমি একটু কথা বললাম আর কি, মানে আমার থিসিস স্টুডেন্ট ছিল। সো আমরা ঠিক আছে, আমরা এই যে প্রবলেমটা নিয়ে কথা বলি। অভিজিৎ, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তাহলে আমরা এই প্রবলেমটা দেখি। এখানে একটা ইকুয়েশন বলা হয়েছে, এই ইকুয়েশনটা হচ্ছে একটা ফুল ক্যারিয়ার এম এর ইকুয়েশন। ফুল ক্যারিয়ার এম এর ইকুয়েশন। আচ্ছা, তো এইটা থেকে কিছু ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে, যেমন ফাইন্ড দিস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তারপরে আরো কিছু এরকম ইনফরমেশন রয়েছে যে ফাইন্ড দি ফ্রিকোয়েন্সি অফ দি মডুলেটিং সিগন্যাল এন্ড আদার থিংস। তো আমরা প্রথমে দেখি এটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি হবে। সো আমরা তো জানি আর কি যে প্রথম এই যে ব্র্যাকেটের এই অংশটাতে থাকবে হচ্ছে গিয়ে মডুলেশন সংক্রান্ত এবং মডুলেটিং সংক্রান্ত ইনফরমেশন, আর এইখানে থাকবে যে এই ফ্রিকোয়েন্সি যেটা, এইটা হলো ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এটা তো আমরা জানি, আগে আমরা ক্লাসে যখন আলোচনা করেছি তখন আমরা এটা বলেছি। তো আমরা পরবর্তী স্লাইডে যে এর অ্যান্সার গুলো কি হয় দেখি। যেমন এখানে সো আমরা ওইখানে আগে যেটা ছিলাম সেখান থেকে যে আমি বলেছিলাম যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ছিল রেডিয়ানে থাকে এটা, যে 4 into 46.5 into 10⁶ রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। একে টোয়াইস পাই দিয়ে যদি ভাগ করি, আগে ক্লাসে পড়ানোর সময় আমরা বলেছিলাম, তাহলে যেটা লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বোঝানো হয়। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম 7.4 মেগাহার্টজ। এরপরে আমরা জানতে চেয়েছিল ওখানে যে আমরা মডুলেটিং ফ্রিকোয়েন্সি কত, সেটা আমরা জানতে ওখানে জানা হয়েছিল। তো মডুলেটিং ফ্রিকোয়েন্সি আমরা জানি যে এখানে দেখি, তাহলে এখানে যদি আমরা মডুলেটিং ফ্রিকোয়েন্সি দেখি, তাহলে সেটা আমরা একটু আগে বলেছিলাম, মডুলেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 44 অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 44 into 10⁻³ এটা হলো মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তার এমপ্লিটিউড কত? তার এমপ্লিটিউড হচ্ছে 4। এইসব এখানে সব ইনফরমেশন কিন্তু রয়ে গেছে। সো এটা আমরা যে তারপরে আমরা কিন্তু এরপরে আমাদের বের করতে হবে যে মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স বের করতে গেলে আসলে কি এই 4 কে 15 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তো যাই হোক, আমরা পরে আমরা ওইখানে যাই, নেক্সট যেখানে আমরা সলিউশন করছিলাম। সো যেটা বলছিলাম, তাহলে আমরা মডুলেটিং ফ্রিকোয়েন্সি 44 into 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড, এটাকে যখন টোয়াইস পাই দিয়ে ভাগ করবো তখন সিম্পলি হার্টসে চলে আসবে। হ্যাঁ, বাট এখানে কিলো হার্টস, 7 কিলো হার্টস। তাহলে মডুলেটিং সিগন্যালটা হলো 7 কিলো হার্টস, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 7.4 কিলো হার্টস। এন্ড এম কি হবে? ওই যে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার ইটসেলফ, তার যে অ্যামপ্লিটিউড, সেটা ভাগ করলে যেটা হয় সেটাই হলো মডুলেশন ইন্ডেক্স, which is 0.267। এটার কোনো ইউনিট নাই কিন্তু মডুলেশন ইন্ডেক্স, দুইটাই ভোল্ট ডিভাইডেড বাই ভোল্ট। সো ভোল্ট আমরা বলি কাটাকাটি হয়ে গেছে। সো নো ইউনিট, নো, জাস্ট শুধু ভ্যালুটা আছে। তো এই হচ্ছে এখানে আমরা এখানে ক্যারিয়ার যে মানে অ্যামপ্লিটিউড কত সেটা ডি তে জানতে চাওয়া হয়েছিল। তো ন্যাচারালি ক্যারিয়ার অ্যামপ্লিটিউড হচ্ছে ইসি, which is 15। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হচ্ছে 15। তো এবারে আমরা দেখি ই কি বলা আছে।
আমরা একটু দেখি এর কোশ্চেনটা কি, তারপরে আমরা এখানে আবার চলে আসবো। আচ্ছা, এই কোশ্চেন হলো make a case of the signal in time domain showing voltage and time scales. Sketch this signal in time domain. Time domain signalটা sketch করতে হবে, showing voltage and time scale. দেখা যাক সেটা আমরা কিভাবে করি। তো আমরা যাই পরের স্লাইডে। তো এটা করার স্টেপ গুলো হলো এরকম, বের করার যে প্রথমে আমরা ম্যাক্স বার করব। আমরা ম্যাক্স মানে জানি যে ইসি মানে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড আর ক্যারিয়ার অ্যামপ্লিটিউড যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 19 ভোল্ট। এটাই হবে ম্যাক্সিমাম। মিনিমামটা হবে বিয়োগফল, আগে আমরা কিন্তু আগের দিন ক্লাসে আলোচনা, বিয়োগফল হবে 11 ভোল্ট, ভোল্টের এটা। সো এন্ড অলসো এর যে টাইম পিরিয়ড অফ দি এনভেলপের টাইম পিরিয়ড হবে 1/fm। তো তখন তো আমরা একটু আগে আমরা এই যে এফএমটা বের করেছি 7 কিলো, মডুলেটিং ফ্রিকোয়েন্সি বের করেছি 7 কিলোহার্টজ, রাইট? 7 কিলোহার্টজ। তাহলে এই তিনটা তথ্য পেলাম, ম্যাক্সিমাম 19 ভোল্ট, মিনিমাম 11 ভোল্ট, এবং আরেকটা ইনফরমেশন 1/fm যে টাইমটা সেটা 143 মাইক্রোসেকেন্ড। এই তিনটা ইনফরমেশন আমরা পেলাম। তাহলে কি কি তিনটা ইনফরমেশন আবার একটু আমরা দেখি, যে একটা হলো ম্যাক্স, এই একটা ম্যাক্স, আর একটা হলো মিন, আর একটা হলো পিরিয়ড অফ এনভেলপ 143 মাইক্রোসেকেন্ড। ওকে, আমরা পরের স্লাইডে যাই, ফিগারটা আমরা দেখি। তো এই হচ্ছে আমাদের ফিগারটা। ফিগারটা কিভাবে আঁকা হয়েছে আমি একটু এক্সপ্লেইন করছি এখানে। তো এটা আঁকা হয়েছে কিভাবে, আমরা মডুলেটিং এর ওয়েভ ফর্মটা, চেহারাটা কিন্তু আমাদের জানতে হবে। তো সেই চেহারাটা আমরা জানি, সেটাকে অ্যাপ্লাই করব এইখানে। কিভাবে অ্যাপ্লাই করব, প্রথমে উপরে একটা সাইন ওয়েভ আঁকবো। একটা প্রথমে এক্সেস দুইটা এঁকে নিব, সরি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সেস দুটো আঁকার পরে একটা পজিটিভ সাইডে এই ধরনের একটা ইনফরমেশনের ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, টাইম রিপ্রেজেন্ট করে। ওই যে 143 মাইক্রোসেকেন্ড বলেছিলাম, সেটা টাইম হবে সেটা। তো সেই ওয়েভ ফর্মটা যদি এটা আঁকি আমরা, তাহলে কি হচ্ছে, স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ওই সেম ফেজ চেঞ্জ হওয়ার আগে আমরা টোটাল এই যে ডিস্টেন্সটা, এই যে টোটাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো টাইম পিরিয়ড অফ দিস ওয়েভ ফর্ম। সেটা কি বের করেছিলাম আমরা, সেটা বের করেছিলাম আমরা 143 মাইক্রোসেকেন্ড। তো ঠিক আছে, তাহলে এইটা এই ডিস্টেন্স এই মাথা থেকে এই মাথায় হবে। এই যে আমরা অ্যারো সিগনেচার দিয়ে দেখি, অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি যে টাইম পিরিয়ড অফ দিস অ্যাবাভ ওয়েভফর্ম ইজ 143 মাইক্রোসেকেন্ড। যেটাই আঁকি না কেন সেটাই 143 মাইক্রোসেকেন্ড, এটা লিখে দিলেই এটা ঠিক হয়ে গেল। আচ্ছা, নিচেও একটা সিমিলার আমরা ফিগারটা জানি, তো -11 থেকে -12 পর্যন্ত হবে আর কি। এই কি বলে, সরি 12 কি বলতেছি, -11 থেকে -19 পর্যন্ত হবে। সে আগের মতো জাস্ট একটা ওয়েভ ফর্ম আঁকবো। সো এই নতুন ওয়েভ ফর্মটা এরকম হবে, কিন্তু তাদের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যে টাইম, সেই টাইম কিন্তু আগের মতোই 143 মাইক্রোসেকেন্ড হবে। তো এই হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম। এই ওয়েভ ফর্ম দেখো, ম্যাক্সিমাম হচ্ছে 19 ভোল্ট এন্ড মিনিমাম হচ্ছে -19 কি বলে, এটা তো মিনিমাম হলেও আমরা উপরে আমরা ধরবো যে এইটা হচ্ছে 11 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 19, মিনিমাম 11। আর
আর নিচে যখন আমরা নিচে ওয়েভ ফর্মটা আঁকবো তখন জাস্ট মাইনাস সাইন হবে আগে। তো এই হচ্ছে আমাদের ওয়েভ ফর্ম, যে তথ্যগুলো আমরা পেয়েছি, টি ম্যাক্স, ই মিন এবং টি, এই তিনটা তথ্য এই ফিগারের উপরে প্লেস করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ই কোয়েশ্চেনের আনসার। আমরা নেক্সটে যাওয়ার আগে আমরা কোয়েশ্চেনটা একটু দেখে নিই। কোয়েশ্চেনটা হলো sketch another signal in frequency domain, আগেরটা কিন্তু টাইম ডোমেইনে ছিল, showing frequency and voltage scales। তো ঠিক আছে, একই জিনিস আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে sketch the signal modulated, এই যে সিগন্যালটা, এটা কিন্তু মডুলেটেড সিগন্যাল, এই মডুলেটেড সিগন্যালটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ড্র করে দেখবো আর এই হচ্ছে আমাদের, সেটা কিভাবে করি দেখা যাক। আচ্ছা, তো এখানে কি কি জিনিস দরকার দেখি আমরা, কি কি জিনিস দেওয়া আছে, আমরা সেগুলোকে ইউজ করছি। তা আমরা দেওয়া আছে হচ্ছে গিভেন সামথিং এরকম, যে কি কি দেওয়া আছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 7.4 মেগাহার্টজ অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, মডুলেটিং ফ্রিকোয়েন্সি 7 কিলোহার্টজ, এটাও আমরা যে ক্যালকুলেট করেছি এর আগে, বের করেছি, ডিটারমিন করেছি, এবং ক্যারিয়ার অ্যাম্প্লিটিউড 15 ভোল্ট, সেটাও আমরা এখানে বের করেছি, এন্ড এম এর ভ্যালু 0.267। এই তথ্যগুলো আমরা ইউজ করব আমাদের অ্যান্সারে। এন্ড অলসো আপার সাইড ব্যান্ড যে ফ্রিকোয়েন্সি, সেটা কত হবে আমরা জানি, দুইটার সামেশন ফ্রিকোয়েন্সি, সেটি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি। এন্ড লোয়ার ফ্রিকোয়েন্সি, লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা দুইটার বিয়োগফল যেটা, সেটা হবে 7.393 মেগাহার্টজ। এন্ড তাহলে আমরা সাইড ব্যান্ডের ভোল্টেজ, ওই যে আগে একটা ফর্মুলা আমরা আগের দিন স্টাডি করেছিলাম, এই হলো সাইড ব্যান্ডের ভোল্টেজ বের করার ফর্মুলা। তা সেখানে মডুলেশন ইন্ডেক্স আমরা বসালাম ডিভাইডেড বাই 2, এন্ড ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউডটা বসালাম 15 ভোল্ট, ইকুয়াল টু যে রেজাল্ট আসলো সেটা এখানে অ্যাবাউট 2 ভোল্ট। সো স্কেচ, এখন এই ইনফরমেশন কি কি আছে, সিএফএম, এই সবগুলো ব্যবহার করে আর সাইড ব্যান্ডের ভোল্টেজটা ব্যবহার করে আমরা এই ফিগারটা এখানে ড্র করে ফেললাম। ফিগারটা এখানে কমপ্লিট ফিগার, এটাই হচ্ছে রেজাল্ট আসলে। আর ফিগারটা এখানে আমরা দেখছি ফ্রিকোয়েন্সি ডোমেইন, এক্স এক্সিসটা হলো ফ্রিকোয়েন্সিতে, এক্স এক্সিসটা। তো এখানে কি কি আছে, আমরা ক্যারিয়ারটার যে হাইট বা ভোল্টেজ 15 ভোল্টেজ সেটা এখানে বসিয়েছি, আর সাইড ব্যান্ড যে 2 ভোল্ট সেটা এখানে 2 ভোল্ট বসালাম। দুইটা সাইড ব্যান্ড কিন্তু সেম হাইট হবে, হ্যাঁ, তো দুইটাই 2 ভোল্ট। আর এটা ফ্রিকোয়েন্সি মানে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 7.4, আর এটা হচ্ছে কি বলে যে লোয়ার সাইড ব্যান্ড, লোয়ার ফ্রিকোয়েন্সি সাইড ব্যান্ড, সেটা হচ্ছে এটা বাম দিকে। আর আমরা ডান দিকে যদি যাই যেটা, সেটা হচ্ছে হায়ার সাইড ব্যান্ড, যেটা সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের একটা মডুলেটেড ওয়েভফর্মের টাইম ডোমেইন ইকুয়েশন দেওয়া ছিল, তার থেকে আমরা এই সমস্ত ইনফরমেশন বের করতে পেরেছি। সো আমরা পরের স্লাইডে যাই। আরেকটা প্রবলেম এখানে আমরা দেখছি, এই প্রবলেমটা বলা হয়েছে যে an EM signal observed on a spectrum analyzer shows a carrier at plus 12 dBm, dBm decibel, millidecibel আর কি। সো ডিবিএম বলা হয় এটাকে। যদি আমরা স্পেকট্রাম অ্যানালাইজারে দেখি তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা এখানে দেখব। with each of the side bands 8 dB below, ক্যারিয়ারের তুলনায় সাইড ব্যান্ড সবসময় বিলো থাকবে, কম থাকবে হাইট। সো 8 dB বিলো এখানে বলা হচ্ছে, 8 dB below the carrier, below the carrier. Calculate the carrier power in milliwatts
and the modulation index. তো ওই যে আগের ফর্মুলা আমরা আগে দেখেছি, এই ফর্মুলাটাকে সিম্পলি ইউজ করব, ডিভিএম কে রেশিওতে কনভার্ট করব। হ্যাঁ, ডিভিএম কে পিসি দিয়ে 10 দিয়ে ভাগ করলে এটা যে কি বলে পাওয়ারটা আসবে, সেটা হচ্ছে সেই পাওয়ারটা যেটা অ্যান্টিলক যখন করব তখন রেজাল্টটা আমরা আসলে পাবো। পাওয়ার বলবো না, যে রেজাল্টটা আসবে অ্যান্টিলক করার পরে আমরা মিলিওয়াটে পাওয়ারটা পাবো। সো আলটিমেটলি পেলাম আমরা ক্যারিয়ার পাওয়ার ইকুয়াল টু 15.8 মিলিওয়াট। আচ্ছা, এখন আমাদের আরো বার করতে হবে মডুলেশন ইন্ডেক্স। তো মডুলেশন ইন্ডেক্স ফর্মুলা বের করার জন্য আমরা এই ফর্মুলাটাকে, এই ইকুয়ালিটি ইনফরমেশন ইকুয়েশনকে আমরা ইউজ করব। এইটাকে ইউজ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা 0.158। ইকুয়েশন কোনগুলো আমরা ইউজ করেছি? মূল বইয়ের এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করেছি। আচ্ছা, তো এখন আমরা এম এর ভ্যালু বের করব। সো এখান থেকে এই যে এম তো এখানে আছে, এম এর থেকে এই ভ্যালুটা চলে আসবে। দেন এম এর ভ্যালু পেলাম আমরা যেটা, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.7966 বা প্রায় 0.8, মানে 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজ আসবে 80%, about 80% মডুলেশন ইন্ডেক্স পার্সেন্টেজ। তো মডুলেশন ইন্ডেক্সকে অ্যাবসলিউট মডুলেশন ইন্ডেক্স হিসেবে ব্যবহার করা যায়, অথবা পার্সেন্টেজ হিসেবেও আমরা ইউজ করতে পারি। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাব। আজকে আর আসলে একটু মানে এখানেই শেষ করি। তার আগে কিছু কথা আমরা একটু বলি যে আমার এই আগামী সপ্তাহে অনেকগুলো মিটিং করে গেছে। তো মঙ্গলবারের ক্লাসটা আমরা করতে পারছি না, আমি নিতে পারছি না। সো একইভাবে মঙ্গলবারের ক্লাসটা আমি আগামী শনিবারে একই সময় 10টায় নিতে চাই, ঠিক আছে? তো তারপরে রবিবার, আগামী সপ্তাহের পরের সপ্তাহে রবিবার থেকে যথারীতি ক্লাস হবে। তাহলে কি হলো, আগামী রবিবার আমাদের একটা ক্লাস থাকবে, আর একটা ক্লাস অনলাইন ক্লাস। আমি রিকোয়েস্ট পাঠাবো, কি বলে আমি তোমাদেরকে লিঙ্ক পাঠাবো। তোমরা সেই লিঙ্ক গুলো অনুযায়ী আগামী রবিবার 10টার সময়, মনে রেখো আমি এখন রোল কল করবো কিন্তু। তো আগামী যে ক্লাসটা আমরা আসলে রবিবারের ক্লাসটা আজকে নিলাম, সোমবারের ক্লাসটা ক্লাসরুমে নিতে না পারার কারণে আমরা আগামী সপ্তাহের পরে আগামী উইকেন্ডে শনিবার দিন 10টার সময়, মানে জাস্ট এক্স্যাক্টলি আজকের এই সময়টাতে আগামী শনিবার আর একটা ক্লাস হবে। তারপরে অ্যাজ ইউজুয়াল ক্লাস চলতে থাকবে রবিবার থেকে ওই সপ্তাহের। আচ্ছা, তো অভিজিৎ, র্যান্ডমলি আমি বলছি, অভিজিৎ তুমি মাইক্রোফোন অন করো। অভিজিৎ, হ্যাঁ, আগামী ক্লাসটা তো তোমরা বুঝতে পেরেছো যে আগামী শনিবার একটা ক্লাস হবে, তাতে এই সপ্তাহের দুটো ক্লাস অ্যাকোমোডেট হয়ে গেল, এবং তারপরের সপ্তাহ থেকে আমরা রেগুলার ক্লাস করব বলে আশা রাখি। তো এখন আমরা রোল কল করছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে এখন রোল কল করব। নিউ শেয়ার।